এই যে আমাদের 52 চ্যাপ্টারে খুব বেশি নাই, তবে যেগুলো আছে গুরুত্বপূর্ণ বোঝার জিনিস আছে। ওকে, প্রথমত হচ্ছে পিরামিড। এই পিরামিড আবার মিশরের পিরামিড না, ঠিক আছে, এলিয়েনের কাহিনী আসবে না। বিভিন্ন পিরামিড কিসের ক্ষেত্রে? সংখ্যার পিরামিড, জীবভর পিরামিড, শক্তির পিরামিড। তো একদম বেসিক কথা, একটা পিরামিড কেমন থাকে? এরকম থাকে। তাহলে উপরে জিনিস কম, নিচে জিনিস বেশি। তো মাথায় রাখবা, পিরামিডের নিচে হচ্ছে উৎপাদক, উপরে হচ্ছে খাদক। মানে উৎপাদকগুলা যত বেশি থাকে, খাদকগুলা তত কম থাকে। এবং শক্তিগুলা যখন নিচ থেকে উপরের দিকে যায় তখন কি করে? 10% নিয়ম মেনে চলে। তোমাদের প্রতি প্রশ্ন, এই 10% নিয়মটা কে বানাইছে, বা 10% নিয়মের প্রবক্তা কে? তোমাদের প্রতি এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, সংখ্যার পিরামিডে অবশ্যই কি সংখ্যার হিসাব করা হবে, নিচে প্রাণীর সংখ্যা, উপরে প্রাণীর সংখ্যা, এভাবে হিসাব করা হবে। আর জীব ভর মানে কি? এখানে মোট শুষ্ক ওজনটাকে বিবেচনা করা হবে। শুষ্ক ওজন মানে কি? পানি টানি বাদ দিয়ে যতটুকু ভর আছে ততটা হিসাব করা হবে। আর শক্তি মানে কি? শক্তির হিসাব করা হবে, যেটা মাত্র বললাম 10% নিয়ম মেনে চলে শক্তির ক্ষেত্রে। আচ্ছা, প্রতিটি স্তরে জীবের সংখ্যা হিসাব করা হয়, এখানে ওজন হিসাব করা হয়, এখানে কি? এখানে হচ্ছে শক্তি, ক্যালোরিমিটার দিয়ে, শক্তি দিয়ে তাপ নির্ণয় করা হয়। ত্রিকোণাকৃতি পিরামিড বা উল্টাকৃতি পিরামিড হতে পারে, ত্রিকোণাকৃতির বা উল্টাকৃতির হয়, সর্বদাই ত্রিকোণাকৃতির বা সোজা হয়। তার মানে এই জায়গা হচ্ছে কাহিনী, এটা উল্টা আর এটা কি? সোজা। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখবা কষ্ট করে, শতে শক্তি শতে সোজা। সংখ্যার পিরামিডে ব্যবহৃত একক জীবের সাধারণ সংখ্যা, এখানে হচ্ছে ওজন, যা কিনা প্রত্যেক বর্গমিটারে গ্রাম এককে হিসাব করা হয়। আর এখানে যেহেতু শক্তি, প্রতি বছরে প্রতি বর্গমিটারে কত ক্যালোরি শক্তি, সেই হিসাবে হিসাব করা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পিরামিডের যে ছক। এই ছকটা 5 স্টার, মানে কিছু পড়ার না পড়ো এটা পড়তে হবে অধ্যায় থেকে। হ্যালোফাইট, হাইড্রোফাইট, জেরোফাইট, এদের উদাহরণ পড়তে হবে এবং এদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তো বৈশিষ্ট্যগুলো ছকের মধ্যে কভার হয়ে যায়, উদাহরণ তোমরা বই থেকে আলাদা করে পড়বা। হ্যাঁ, লিন্ডেনম্যান হচ্ছে 10% নিয়মের প্রবক্তা। ওকে, লোনা মাটির উদ্ভিদ মানে হচ্ছে হ্যালোফাইট। তোমাদের প্রতি প্রশ্ন, হ্যালোজেন গ্রুপ নাম্বার কত? এবং হ্যালোজেনগুলোর মধ্যে তোমার হচ্ছে সবচেয়ে বেশি ভ্যান ডার ওয়ালস বল কোনটা? উদাহরণ দিই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কার বেশি? কমেন্ট করো। হ্যালোফাইট মানে হ্যালো মানে লবণ, তাহলে লোনা মাটির উদ্ভিদ হচ্ছে হ্যালোফাইট। হাইড্রো মানে পানি, তাহলে জলজ উদ্ভিদ হচ্ছে হাইড্রোফাইট। তোমাদের প্রতি নেক্সট প্রশ্ন, জলজ উদ্ভিদের মধ্যে আমরা জানি হচ্ছে মূলাবদ্ধ জলজ আছে, এরকম অনেকগুলো আছে, তাই না? তোমাদের প্রতি প্রশ্ন হচ্ছে উভচর উদ্ভিদ কোনগুলা? উভচর কোনটা? মানে জলজ স্থলজ দুই জায়গায় থাকতে পারে। আচ্ছা, আর জেরো মানে হচ্ছে শুকনা, জেরো মানে একদম মানে মরুজ, যেখানে পানি নাই। তো তোমাদের প্রতি আমার প্রশ্ন, জেরোস্টোমিয়া জিনিসটা কি? 3টা প্রশ্ন করছি। কি প্রশ্ন করছি নিজেই ভুলে গেছি। প্রশ্ন করছিলাম গ্রুপ নাম্বার কত, এবং সেখানে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কার বেশি। হাইড্রোফাইট মানে হচ্ছে বলছিলাম এখান থেকে উভচর, এবং জেরোফাইট থেকে প্রশ্ন করছি জেরোস্টোমিয়া মানে কি। ঠিক আছে, হ্যাঁ, আয়োডিনের ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি, কারণ সেটা কঠিন। ওকে, নেক্সট, হ্যালোফাইট যেহেতু লোনা মাটির উদ্ভিদ, এর মূল সুগঠিত হইতে হবে। মূল সুগঠিত থাকবে না হচ্ছে পানির মধ্যে যে আছে, কারণ তার সার দিয়ে খালি পানি আর পানি, সে ভেসে বেড়ায়। পানি নেওয়ার জন্য তার আর মূলের দরকার নাই, তাই কি তার মূল সুগঠিত নয়। বাকি দুইটার মধ্যে তুমি দেখবা মূল সুগঠিত। ঠিক আছে, হ্যালোফাইটের কাণ্ড নরম বা শক্ত হইতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট জেরোফাইটের কাণ্ড অবশ্যই শক্ত হইতে হবে, কারণ মরুভূমিতে দেখবা 2 দিন পরে জ্বর হয়। মরুভূমির মধ্যে রাত্রেবেলা দেখবা জ্বর হয়। তো যদি শক্ত না হয় সে তো উইরা চলে যাবে, সব গাছ দেখবে উইরা গেছে একদিকে, কোনো গাছই নাই। বুঝছো কি না বিষয়টা? যদি শক্ত না হয় সব উইরা যাবে গা। আচ্ছা, ঠিক আছে, আর এটা অবশ্যই নরম, যেহেতু সে পানিতে থাকে সে অবশ্যই নরম। আচ্ছা, হ্যালোফাইট, এই হ্যালোফাইট কিন্তু মাটিতে থাকা উদ্ভিদ, তার মানে তার কিন্তু প্রচ্ছেদন আটকানোর প্রয়োজন আছে, তার কাছে কিন্তু অফুরন্ত পানি নাই। তো প্রচ্ছেদন আটকানোর জন্য কি করা হয়? পাতার উপর পুরো কিউটিন দেওয়া থাকে, যাকে আমরা বলি কিউটিকল। পাতার উপরে কিউটিকল থাকলে পানিটা বের হতে পারে না। সেম কথা মরুভূমির ক্ষেত্রে, এটা তো পাতা অনেক সময় পাতা কি হয়ে যায়, কাটা হয়ে যায়। ক্যাকটাস উদ্ভিদে পাতাটা কি হয়ে গেছে, কাটা হয়ে গেছে, যাতে হচ্ছে তোমার পানি না বের হতে পারে, তাহলে অবশ্যই সেটা পুরু। আর হাইড্রোফাইট হচ্ছে বড়লোকের পোলা,
আরে আমার কাছে পানি আর পানি, আমার কোনো কিউটিকল দরকার নাই, সব পানি চলে যাক, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি নিমজ্জিত পাতায় কিউটিন আবরণ থাকে না, কারণ পানি চলে গেলেও তার কোনো যায় আসে না। আচ্ছা, বায়বীয় অংশে পত্ররন্ধ্রের দ্বারা, বায়বীয় অংশ মানে বুঝছো, মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে গাছ, বায়বীয় অংশ মানে হচ্ছে মাটির উপরে যেগুলো আছে, আর ভূনির্মস্থ মানে কি মাটির নিচে যেগুলো আছে। ভূনির্মস্থ অংশ শ্বাসমূল দ্বারা গ্যাসীয় বিনিময় ঘটায়। বুঝতে পারছো, যেটা মাটির নিচে আছে এটা কি শ্বাসমূল, মাটির নিচ থেকে শ্বাসমূল এমনি বের হয়, এটা থেকে হচ্ছে তোমার কি করে গ্যাসীয় বিনিময় ঘটায়। আর এটা কি বায়ু প্রকোষ্ঠের মাধ্যমেই, আর এটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রকোষ্ঠের মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে, নর্মাল যেটা বেসিক যেটা। বেশিরভাগ উদ্ভিদে বীজ দ্বারা বংশবৃদ্ধি ঘটে, বীজে জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। এই জরায়ুজ অঙ্কুরোদ্গম মানে হচ্ছে তোমার কি একটা উদাহরণ আছে আমাদের বইয়ে, কি উদাহরণ আমি নিজেই ভুলে গেছি। জরায়ুজ অঙ্কুরোদ্গম উদাহরণ কী ছিল তাই তোমাদের মনে আছে কিনা কমেন্ট করো তো। জরায়ুজ অঙ্কুরোদ্গমের উদাহরণ কমেন্ট করো ফার্স্ট, যাদের মনে আছে। আর যেটা হচ্ছে হাইড্রোফাইট, এটা বীজ দ্বারা বংশবৃদ্ধি কম হবে, কারণ সে পানির মধ্যে ভাসতেছে। এই বীজ বীজ যদি পানির মধ্যে আসে তাহলে ভাইসা কই চলে যাবে কোনো ঠিক নাই, তাই কি বীজ দ্বারা বংশবৃদ্ধি কম হয়। ঠিক আছে, প্রধানত অঙ্গজ উপায়ে বংশবৃদ্ধি করে থাকে। আর এটা হচ্ছে কি বীজ দ্বারা হবে, কারণ সে হচ্ছে একটা জায়গায় স্থির থাকে। ওকে, জরায়ুজ অঙ্কুরোদ্গম উদাহরণ কমেন্ট করছো তোমরা, রাইজোবিয়াম, রাইজোবিয়াম, রাইজোফোরা। আচ্ছা, একজন বলছো রাইজোবিয়াম, আরেকজন বলছো রাইজোফোরা, আরেকজন বলছে রাইজোপোরা। রাইজো মনে আছে এটাই বেশি, রাইজো যে মনে আছে এটাই বেশি। ঠিক আছে, আর কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, রাইজো যে মনে আছে এটাই বেশি। আসল উত্তর কি রাইজো। আচ্ছা, আরেকজন বলছে রাইজোবিয়াম। আচ্ছা দেখ, রাইজো যে মনে আছে এতেই খুশি, রাইজোফোরা হবে, রাইজোফোরা হবে। আচ্ছা শেষ, এটা শেষ। আচ্ছা, এক্স সিটু এবং ইন সিটুর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এদের উদাহরণ, মানে কোথায় হয়, এক্স সিটু কোথায় হয় এবং ইন সিটু কোথায় হয়, এটা তুমি সরাসরি হচ্ছে ছকের মধ্যে পাবা না, বই থেকে পড়তে হবে উদাহরণগুলো। এরপর আমরা পার্থক্য দিকে যাচ্ছি। এক্স মানে কি বাইরে, এক্স কথাটা আসছে হচ্ছে এক্সিট থেকে, এক্সিট মানে হচ্ছে বাইরে, আর ইন মানে হচ্ছে ভিতরে। তার মানে মনে করো পশু পাখি যেই পরিবেশে থাকে সেই পরিবেশটাকে মনে করো একটা বাউন্ডারি দিয়ে দিলাম, বাউন্ডারি দিয়ে তাকে সংরক্ষণ করলাম, তাহলে সে যেখানে ছিল সেখানে সংরক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে ইন সিটু সংরক্ষণ। আর এক্স সিটু মানে হচ্ছে তারা আমি ধৈরা নিয়ে আইসা আমার এখানে রাখলাম, পরে তাকে হচ্ছে সংরক্ষণ করলাম। যেমন আমাদের বিড়াল মহাশয় কিন্তু আমরা ধৈরা নিয়ে আসছি, তাহলে তার জন্য হচ্ছে এক্স সিটু সংরক্ষণ, তাই না? তোমরা আমাদের বিড়াল মহাশয়কে দেখবা, এই যে মিউটন, টাটা দাও, হাই, তোমরা কি পড়ছো, আমাকে পড়াও না কেন? হাই মিউটন, মিউটন, মিয়াও দেওয়া দাও, মিয়াও, বলো বলো। আচ্ছা, তোমরা দেখছো আমাদের মিউটনকে, দেখছো? তোমরা পরীক্ষা শেষে মিউটনকে দেখতে আসবা, ঠিক আছে? ওকে, পরীক্ষা শেষে মিউটনকে দেখতে আসবা। ওকে চলো, তার মানে একটা নির্দিষ্ট পরিবেশটাকে আমি কি করলাম, নির্দিষ্ট রাখলাম, সেটা হচ্ছে ইন সিটু, আর পরিবেশের বাইরে এক্স সিটু। ঠিক আছে, যেমন সাফারি পার্ক কিন্তু বাইরে থেকে কি তোমার হচ্ছে পশু পাখি ধরে নিয়ে আসা হয়। ঠিক আছে, তাহলে এই যে আমাদের দেখো ইন সিটু কনজারভেশনে পুরো জীবকেই সংরক্ষণ করা হয় পরিবেশ সহ, আর এক্স সিটু কি পুরো জীব ছাড়াও জীবাংশ যেমন বীজ, স্পার্ম, ওভাম এগুলো সংরক্ষণ করা হয়। অপেক্ষিত সহজ ও কম শ্রম, কারণ কি তোমার হচ্ছে জাস্ট বাউন্ডারি দিয়ে দিলে কাজ শেষ। আর এখানে কি দৈরা নিয়ে আসো আবার আবাসস্থল বানাও, তার মানে কি কঠিন। একটি প্রজাতিকে কনজারভেশনের সাথে অন্যরাও সংরক্ষিত হয়, কারণ তুমি বাউন্ডারি দিয়ে দিছো, সবাই সংরক্ষিত হবে। আর এখানে কি তোমার যে যারে ধরে নিয়ে আসবা সেই সংরক্ষিত হবে। জাতীয় উদ্যান, অভয়ারণ্য এগুলো হচ্ছে কি ইন সিটু, আর চিড়িয়াখানা বাইরে থেকে ধরে নিয়ে আসছে, বীজ ব্যাংক এরা হচ্ছে কি এক্স সিটু। ঠিক আছে, হচ্ছে 12 নম্বর অধ্যায়ের যে ছকগুলো ছিল। ওকে ওকে, গেল, এটা আমাদের গেল।